শেখরের ফর্সা মুখ ততক্ষণে পুরো লাল। শটান সোফা ছেড়ে উঠে প্রায় বিদ্যুৎ বেগেই বেরিয়ে এলো ওখান থেকে। রাস্তায় যখন ঝড়ের বেগে পা ফেলছে তখন মাথার ভিতর আগুন শিখার দপদপানি, কান দিয়ে বেরুচ্ছে গরম ভাব। রাগটা গনগন করে উঠছে যখন মনে পড়ছে ওই ফিচকে লোকটার মুখের হাসি। কে ভাই তুই হরিদাস পাল, যে গায়ে পড়ে মাঝে আসছিস? ঘরে ঢোকা মাত্র সমস্ত রাগের উদ্গীরণ হলো মায়েরই উপর। সবে সবে শীত ঢুকেছে মরশুমে, তাতে সবজির এত দাম। অনুরাধাও বেশ উত্তপ্তই ছিলেন রাঁধুনি বিশাখার ওপর। একে ট্যাংরা মাছের দাম, তার ওপর পেঁয়াজকলি আর বেগুন যেন নবাব বাড়ির মেহমান। চেঁচিয়ে বলছিলেন, এত দামি পেঁয়াজকলি দিলি তো ভেজে ভেজে গুষ্টির পিণ্ডি করে, আরে বেগুন এত গলিয়ে দিলি, এ যে মাছের ঘ্যাট হবে রে মুখ পুড়ি। বিস্ফোরণের সময় অথবা সুযোগ কিছুই থাকে না, তাই শেখর বিনা লাইসেন্সে মায়ের হেসেলে ঢুকে পড়ে বলল, আমি এই বলে রাখলাম তুমি মিলিয়ে নিও, মালবিকা বেপথে যাচ্ছে। অনুরাধা ছেলের মেজাজ সম্পর্কে ওয়াকিবহাল। মালবিকা যেদিন মালু থেকে মালবিকা হয়েছে সেদিন বড়সড় গোলমাল বেঁধেছে। সেই কোন ক্লাস 5-এর বন্ধুত্ব দুজনার। প্রথম স্কুলে যখন ছেলেকে নিয়ে যেতেন তখন মালুর মা চন্দ্রলেখাও যেতেন মেয়ে নিয়ে। স্কুলের সামনে বিষ্ণু কেবিনে বসে সে সময় সংসারের হাড় জ্বালানো গল্পে দুজনা মশগুল। সে ছিল মনের ঝাল মেটানোর দুদণ্ডের সুখ যাপনের দিন। তারপর একে একে সময়ের স্তর পুরনো বাড়ির পলেস্তরা খসার মতন খসে খসে পড়ল। একে একে গত হলেন শেখরের ঠাকুমা, দাদু, ওদিকে মালুর দাদু, পিসি ঠাকুমা, ঠাকুমা। পুরনো প্রাচীন হলো, নতুন পুরনো। অনুরাধার সঙ্গে চন্দ্রলেখার বন্ধুত্ব কিছুটা বাসি হলেও শেখর আর মালবিকা জুড়ে রইল ট্রেনের বগি আর ইঞ্জিনের মতন। এখানে ইঞ্জিনের ভূমিকা যদিও পালন করে মালবিকাই। মালবিকার এ বাড়িতে অবারিত দ্বার। শেখরের জীবনের ব্যাটারি বলে যদি কিছু থাকে তা মালবিকা, আর ওর রিমোটও সেই। তাই অভ্যস্ত মধ্যস্থতার পুনরাবৃত্তিতে অনুরাধা বললেন, কি হলো আবার? কি হয়নি তাই বলো। সোফায় বসে সামনের কাচের টি টেবিলে একখান কিসের যেন পাকানো কাগজ ছুঁড়ে ফেলে বলল শেখর। আহা, তাই তো জানতে চাইছি। অনুরাধার সুর শীতল। মালবিকা, তোমাদের মালু? কিছুটা ভেঙিয়ে বলল শেখর। উনি একটা কি উজবুকের কোম্পানিতে অ্যাসোসিয়েট ম্যানেজারের কাজ নিয়েছেন। কোম্পানি নাকি কাকুর বন্ধুর কোনো এক চেনা জানা বিজনেসম্যানের। আমি বললাম, এসবে না গিয়ে ব্যাংকের জন্য প্রিপারেশন নিলেই তো পারতিস মালু। শুনে তিনি বললেন, আই আন্ডারস্ট্যান্ড, জেলাস, রাইট? ভাবতে পারো আমি হব জেলাস? আর এ কথায় ওর নতুন বস, যদিও কি লেভেলের বস গড নোজ, যে এমপ্লয়ের বাড়িতে বসে চা গিলছিল, সে মুচকি হাসল। ইজন্ট ইট ইনসাল্ট মা? শেখরকে শান্ত করতে অনুরাধা সায় দিয়ে বললেন, সার্টেনলি, অ্যাবসলিউটলি। আই ডিসাইডেড মা, আই শ্যাল নেভার ভিজিট হার হাউস। ডেফিনেটলি। আরে কি ইংরাজিতে খালি ওয়ার্ড লিস্ট বানাচ্ছ, কিছু বলবে তো? শেখর ধমকের সুরে বললে অনুরাধা গলার স্বরের শীতলতা একইভাবে ধরে রেখে বললেন, ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে, তবে স্নানটা সেরে আয়। এহেন অপ্রাসঙ্গিক উত্তরে শেখরের উত্তেজিত রাগটা যেন আরও এক পারদ ভরকে গেল। কিন্তু এর বেশি করারই বাকি ছিল। এদিকে মরশুমের নিম্নগামী পারদ বাড়ির লোকজনকে সোয়েটার, বালাপোষ, কম্বল রোদে দেওয়ার জন্য অনুপ্রাণিত করছিল। ব্যালকনিতে অঢেল রোদ্দুর বিলাস। পূব দিকের ব্যালকনির এই একটা সুখ কাম অ্যাচিভমেন্ট। শেখর রোদের দিকে পিঠ করে দাঁড়িয়ে এবার ব্যাংকে বেরোবে। সবে স্নান সেরেছে। মাকে একবার হেঁকে বলল, ভাত দিয়ে দাও। ব্যাংকিং সেক্টরে ঢুকেছে 1.5-2 বছর হলো। জানে ওর মতন মেধার ছেলের ম্যানেজার হতে বেশি সময় লাগবে না। চাইছিল মালবিকাও তাই করে। একসঙ্গে পড়াশোনা করেছে, তাই ওর ক্যালিবার জানে শেখর।
কিন্তু না, ওনার এখন নতুন বন্ধু জুটেছে, কুমার দেবরায়। উনিই এখন তার ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। গজগজে ভাবনা নিয়ে ঘরে ঢুকতে এবার বুকটা ছ্যাক করেই উঠল। ঠিক রোদে গরম হওয়া পিঠে আচমকা বরফ শীতল স্পর্শে যেমন হয়। আলমারি খোলা, পাল্লার ধার বরাবর ফিকে হলুদ রঙের ওড়নার উকিঝুঁকি। বুঝতে বাকি নেই অন্দরমহলে কার খবরদারি চলছে। খাটের ওপর একখান পিচ রঙের শার্ট ফেলে বলা হলো, এটা পরিসাজ। কেন? ভুরু কুচকে প্রশ্ন করে শেখর। মালবিকা আলমারির পাল্লা সরিয়ে মুখ বের করল মাত্র। শেখর তড়িৎ বেগে শার্ট তুলে বোতাম খুলতে খুলতে বলল, আমার পিচ রং মোটে পছন্দ নয়। তাহলে কিনেছিলি কেন? মালবিকা ওর দাবিয়ে রাখার স্বভাবে প্রকটিত। শেখরও ভয়ে জড়সড়। বন্ধুত্ব না আরও কিছু? হ্যাঁ, এরকম কথা কানাঘুষো শোনা যায় বইকি, কিন্তু ওরা কবে মাথা ঘামিয়েছে এ নিয়ে? সব কিছুর মতন সময়ের সঙ্গেই আসে পরিপক্কতা। যতক্ষণ না পাক ধরে ততক্ষণ সবই ভঙ্গুর বা নিবেদনে অনুপযুক্ত। তাই মালবিকার এই স্বতঃস্ফূর্ত আচরণের পর যখন শেখর ফের ওর বাড়িতে গেল আর দেখল সোফায় সেদিনের মতনই বসে কুমার, আর এলো চুলে সাদা সালোয়ার কামিজে উদাস কবির কবিতার মতন উদাসীন রূপে স্নাত তনিমা জানলায় মুখ ফিরিয়ে বসে, সামনের ব্যক্তিটি বুভুক্ষু দৃষ্টিতে তার রূপলেহনে মগ্ন, তখন মাথাটা আবার করে গরম হয় শেখরের। কিন্তু একেবারে অপ্রত্যাশিতভাবেই শেখরের গলা পেয়ে বিষ দৃষ্টি হানে মালবিকা। এর জন্য মোটে প্রস্তুত ছিল না শেখর। যদিও এর মধ্যে ওদের দুজনের বন্ধু সুদর্শনার কাছে শুনেছে মালবিকা আজকাল একটা ছেলের সঙ্গে খুব ঘুরছে। দুদিন আগে ওরা ওকে ট্রাফিক সিগন্যালে একটা এসইউভি কারে দেখেছিল। জানিস তো শেখর, ওর বাপের যা টাকা আছে তাতে আমার এই এক মেয়ের চাকরি করার কোনো দরকার নেই। চাকরি ওর প্রয়োজন নয়, শখ। এদিকে ওর বাবা আর আমি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। মেয়ে অফিস থেকে ফেরার কোনো টাইম নেই, রোজই নাকি ওদের পার্টি থাকে। তুই একবার কথা বলে দেখ তো। কিন্তু কি কথা বলবে যেখানে শ্রোতা বক্তার ওপর ক্ষিপ্ত? পরিস্থিতি কেমন যেন বদ্ধ জলাশয়ের মতন। তবু কথা শুরু করতেই শেখর বলল, কুমারের বুঝি ফ্রি টাইম এখানেই কাটে? কুমার চেহারায় কুটিল, একজোড়া ফিকে রঙের চোখ, সাদাটে গায়ের রং, পেটানো মাঝারি উচ্চতার চেহারায় ধূর্ততা স্পষ্ট। কাঁধ উঁচিয়ে বিদ্রূপের সুরে হেসে কুমার বলল, টাইম শুধু স্পেসিফিক লোকের জন্য ফ্রি, নইলে আমাদের আর টাইম কোথায়? বাই দ্য ওয়ে, আপনার কি করা হয় শেখর? তেমন কিছু না, ব্যাংকে গিয়ে মেয়েদের ইমপ্রেস করা হয়। উত্তরটা দিল মালবিকা। সে কি? তার চাইতে ওকে বলো আমাদের কোম্পানিতে রিজিউম জমা দিতে, আমি বেটার প্লেসমেন্টের জন্য সুপারিশ করে দেব। কুমার যেন দয়া করতে চায়। শেখরের মাথায় তখন আগুন। ঝাঝালো গলায় বলল, আমায় মেয়েদের সঙ্গে কবে দেখলি মালবিকা? মুখ অন্যদিকে ফিরিয়ে আঙুলে ওড়না প্যাঁচাতে প্যাঁচাতে মালবিকা বলল, ফুচকা খেতে খেতে একে অপরের গায়ে ঢলে পড়িস, কখনো গায়ে মাথায় হাত বোলাস। কেন, তোর ব্যাংকেও রিউমার আছে, নিজে গিয়েই তো শুনে এসেছি। লিফটে তোর কলিগ শতরূপা আর সোহিনী বলা বলি করছিল। স্টপ ইট মালবিকা, একদম ফালতু বলবি না। আর আমি যা যা তোর নামে শুনেছি তা আমি... কথা অসম্পূর্ণ রেখে শেখর ফিরে তাকায় কুমারের দিকে। বলে, আমি আপাতত চাকরিজীবী। আপনি যদি কারো প্রতি সদয় হতে চান তো বলবো কোনো বেকার ছেলের প্রতি হন। একজন এস্টাবলিশড ব্যাংকারের প্রতি করুণা নয় নাই করলেন। কুমার কথাটায় পাত্তা না দিয়ে বলল, আরে এতে কত আর কামান, আমার সঙ্গে এলে যা পাবেন তা এখন বছরে পাচ্ছেন। শেখর এও শুনেছে মালবিকা যে কোম্পানিতে কাজ করছে ওই কোম্পানি ভুয়ো, হয়তো কিছুদিনের ভিতর রেড হবে বা এরাই পাত্তারি গুটিয়ে বিদেশে কেটে পড়বে। তাই বলল, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন অলসে দেখে, পরিশ্রমী কেবল শ্রমে বিশ্বাস রাখে।
ওদের বাড়ি থেকে বেরিয়ে এলেও স্বস্তি পায় না শেখর। কি করলো? ওর তো উচিত ছিল মালবিকাকে বোঝানো, ওকে ঠিক পথে আনা। মালবিকা সেই কোন আদুরে কালের বন্ধু, সময়ের সঙ্গে যার বেড়েছে উপদ্রব। একসঙ্গে কোন আইসক্রিম খেতে খেতে হাঁটছে দুজন। কথার মাঝে মালবিকা চেটে দিল শেখরের হাতের কোণ। কখনো সুন্দর করে জেল দিয়ে সেট করা চুল সে ঘেঁটে দিল খেয়াল খুশি মতো। রাগ হলে বুকের ওপর গুমাগুম ঘুষি মেরে উজবুক জন্তু দস্যু বলে গালাগাল। এরকমই তো সহজ ছিল সম্পর্ক। তবে কোথা থেকে এলো এই ফাটল ধরা দূরত্ব? অবাক আরও হলো যখন অনুরাধার মুখে শুনল চন্দ্রলেখা ফোন করেছিল আজ। সে তো কেঁদেই অস্থির, বলছিল মনে মনে নাকি ভেবে রেখেছিল শেখরকেই মেয়ে ভালোবাসে, কিন্তু এখন শুনছে সে ওই কুমারকে বিয়ে করতে চায়। আমি শুনে অবাক, বলি আমিও তো তাই ভাবতুম। কুমার নামের ছেলেটার মতলব ভালো নয়, বলছিল বাপের টাকা কড়ি দেখে আসছে। তা আমিই বলি, তোরা মেয়ে কেমন মানুষ করলি যে তোদের কথা শোনে না? এত অহেতুক জেদি বা কেন বাবা? অনুরাধা আবার রান্নাঘরের দিকে গেলেন। ওদিক থেকে প্রেসার কুকারের সিটির আওয়াজ আসছে। কিন্তু শেখর যে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মালবিকা বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছে, তাও ওই লোকটাকে। হ্যাঁ, এ ঠিক ওদের ভিতর কখনো প্রেম বিয়ে বিষয়ক খোলাখুলি কথা হয়নি, কিন্তু শেখরের মনোভূমিতে তা বলে কি কখনো মধুর বীজের রোপণ হয়নি? মানসপটে বিবাহিত দম্পতির চিত্রে নিজের পাশে কি পায়নি মালুকে? বুকে যেন এক সজোর ধাক্কা। মুখে স্বীকার করা হয়নি প্রেম আছে, তা বলে কি এতটাই উজ্জ্বল রইল প্রকট অনুভূতি? আগাগোড়ার ভুল বোঝা নাকি ক্ষণিকের ভুল বোঝাবুঝি? কি এক মোহে, এক অজানা আকর্ষণে একেবারে অযাচিতভাবেই শেখর পৌঁছে গেল মালবিকার বাড়ি। চন্দ্রলেখা বাইরের বসার ঘরে বসে এক ভদ্রমহিলাকে ব্লাউজের কাটিং বোঝাচ্ছিলেন। শেখরকে দেখে মুখখানা জলজল করে উঠল তার। বললেন, তুই এসেছিস শেখর? আয় বাবা, বস। মালু ঘরে আছে কাকিমা? শেখর শুকনোভাবে জিজ্ঞেস করল। শেখরের মুখ চোখ শুকনো, গালে 2-3 দিনের না কামানো দাড়ি। চন্দ্রলেখা বললেন, যা না ওপরের ঘরে, ও ঘরেই আছে। তারপর বুক ভরে শ্বাস নিয়ে একটা বড় শ্বাস ফেলে বললেন, মেয়ের ছোটবেলা থেকে এই একটাই তো দোষ, জেদ। বাপের অতিরিক্ত আশকারার ফল। মেয়ে এখন নিজে পাত্র বেছেছে, সেই মতো আমরা ডিউটি করছি। এই দেখ না, সব শাড়ি ম্যাচিং ব্লাউজের জন্য টেলার দিদিকে ডেকেছি। এদিকে যার বিয়ে তার তো কোনো হুঁশ নেই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বুকটা ভার লাগছিল। শোনা কথা বলে কেন যেন মানতে ইচ্ছে করছিল না মন বলছিল সব মিথ্যে। মালবিকা আর কাউকে বিয়ে করতেই পারে না, কিন্তু এসে যে দেখছে সব সত্যি, মিথ্যে নয় কিছুই। খোলা জানালার দমকা শীতের হাওয়ায় শেখরের ভাবনায় ছেদ টানল। অন্ধকার ঘর, বিছানায় এলো চুলে শুয়ে মালবিকা। জানলা খোলা, বাইরের হাওয়া বয়ে আনছিল কুন্দ ফুলের সুগন্ধ। একটা ধূসর ছবির বিষাদ নায়িকার প্রতিচ্ছবি যেন আজকের এই ঘর। বিছানায় শুয়ে থাকা ক্লান্ত নারী যেন রূপকথার রাজকুমারের রূপোর কাঠি ছোঁয়ানোর অপেক্ষায়। মালু! শেখরের ডাকে একেবারে ধড়মড় করে উঠে বসল মালবিকা। অস্ফুটে বলল, শেখর। হ্যাঁ, মার মুখে শুনলাম তোর বিয়ে। একটা চাপা দীর্ঘশ্বাস অন্ধকারে ফিসফিসিয়ে মিলিয়ে গেল। কুমারকে? থেমে গেল শেখর। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি বন্ধু মাধ্যমে জেনেছি লোকটা লম্পট। সঙ্গে সঙ্গে একেবারে বিদ্যুৎ ঝলকানিতে হেসে উঠল মালবিকা। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে যেন সামলাতে হচ্ছে এমন ভাব দেখিয়ে বলল, আজকাল লম্পট লোকেরা দেখছি সজ্জন লোকের চরিত্র বিশ্লেষণ করে। আগুনের শলার মতন কানে গিয়ে বেঁধে কথাটা। আওয়াজ চড়ল শেখরের। ধমকে বলল, মালু!
দিনে দিনে একই অবনতি হচ্ছে। আমাকে লম্পট বলছিস? আমাকে? ছি! তেলে বেগুনে জ্বলে উঠল মালবিকা। বিছানা থেকে নেমে শেখরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, তবে বুকে হাত দিয়ে বল, মৌপিয়া তোর কেউ হয় না? বল, ওকে নিয়ে তুই ক্যাফেতে যাস না? ওর মাথায় বুকে হাত বোলাস না? ওর সঙ্গে রাত দিন? চুপ! আর যদি একটাও... হাত তুলেছিল শেখর। ধীরে অতি সংযমে হাত নামিয়ে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর অতি সংযত স্বরে বলল, তোর জীবন, তুই যেমন ভালো বুঝবি করবি। আশা করি সে বোঝার মতন বয়স ও বুদ্ধি দুই তোর হয়েছে। সিঁড়ি দিয়ে নেমে আসছিল দ্রুত। সিঁড়ির মুখে উদ্বিগ্ন চন্দ্রলেখার মুখোমুখি হতে মুখ নামিয়ে শেখর পাশ কাটিয়ে চলে গেল। বুঝতে পারল ওপরের ঘরের চেঁচামেচি নিচ পর্যন্ত পৌঁছেছে। বড় ঘেন্না করছে, বিরক্তির রাগ সব মিলে গা পাক দিয়ে আসছে। কথাগুলো কোথা থেকে জোগাড় করে আজ আচমকা নিক্ষেপ করল মালবিকা? মৌপিয়া ব্যাংকের কলিগ, ওর জুনিয়র। এ ঠিক ওকে নিয়ে বেরিয়েছে শেখর। হ্যাঁ, একসঙ্গে ফুচকাও খেয়েছে কোনো কোনো দিন। ক্যাফেতে বসে মাথায় হাত রেখেছিল ওকে সান্ত্বনা দেওয়ার জন্য। অনেক অল্প বয়সে মৌপিয়া স্কুলের বন্ধুর সঙ্গে প্রেম করে বাড়ির অমতে বিয়ে করেছিল। এখন তার বিবাহিত জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মৌপিয়ার বর পাড় মাতাল, চাকরি বাকরি কিছু নেই, রোজ মারপিট করে। শেখরকে মেয়েটা নিজের দাদার চোখে দেখে বলেছিল, শেখরদা, আমার দূর দূরান্তে কেউ নেই গো, মা বাবা কোনো সম্পর্ক রাখে না, ওদের মতে আমি বংশের নাম ডুবিয়েছি। সে তারা নয় তাদের জায়গায় ঠিক, নইলে আমি কেমন বিয়ে করলাম বলো? দেখো কেমন মারে। পিঠের দিকের কুর্তির কাজটা নামিয়ে কালো কালশিটের দাগ দেখিয়েছিল মৌপিয়া। সে তখন প্রায় উদ্ভ্রান্ত। ব্যাংকের মহিলা কলিগরা সহানুভূতি দেখিয়ে ওর ব্যক্তিগত জীবনের সব কথা শুনে কেবল নিজেদের মধ্যে আলোচনা করে, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। একমাত্র শেখরই পরিত্রাতার ভূমিকায় ওর পাশে এসে দাঁড়িয়েছিল। ওর মাতাল বর অর্ণবকে রিহ্যাবে ভর্তি করিয়ে প্রায় টানা 6 মাস তার দেখাশোনা করেছে। তারপর ব্যাংক লোনে নিজে গ্যারান্টার হয়ে অর্ণবের হাতে কিছু টাকা তুলে দিয়ে একটা দোকান খুলতে সাহায্য করেছে। অর্ণব এখন মোমো, চাউমিন, রোল এসবের দোকান দিয়েছে। মৌপিয়া ভালো আছে। শেখরের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছে, নিজের দাদাও যে এত করে না শেখরদা। আমার বর তো তোমার নামে অজ্ঞান, তোমায় বড়দা ডাকে। একে বলে যাতে মাতাল তালে ঠিক। খিলখিলিয়ে হাসে মৌপিয়া। শেখরের তৃপ্তি হয় ওর হাসিতে। বোন ওরও নেই, কিন্তু এ শুধু ভাই বোনের সম্পর্ক নয়, শেখরের স্বভাব লোকের ভালো করার। কারো উপকার করতে পারলে ওর মনে হয় বুঝি জীবনের কিছুটা হলেও যেন কাজে লাগলো। সেখানে মালবিকার এ ধরনের কথা শেখরের কাছে অভিশাপের মতো শোনাচ্ছিল। ঠিক করেছিল বাড়ির লোক যাক, কিন্তু শেখর যাবে না মালবিকার বিয়েতে। কিন্তু বিয়ের দিন সকালে অনুরাধা নিজেই অনিচ্ছা প্রকাশ করে বললেন, রাতেই যাব ঠিক করেছি, দুবার করে যাওয়ার এনার্জি নেই বাবা। শেখরের ছুটি ছিল, ইচ্ছে হলো একবার ছাদ থেকে ঘুরে আসে। শুনেছে হরিরাম মালি এবার ছাদে অনেক ক্যাপসিকাম আর টমেটো ফলিয়েছে। ঘর থেকে বেরোবার মুখে একবার টেবিলে চোখ পড়ল। দুটো কার্ড একে অপরের গায়ে রাখা। একটা মালবিকার বিয়ের, আর একটা যাচাই করতে মনে পড়ল মৌপিয়া আর অর্ণবের 1 বছরের ছেলে অমূল্যর জন্মদিন। মুচকি হেসে ভাবল, আজ বিকেলে অমূল্যবাবুর ওখানেই নয় যাব। শীত এখনও তেমন পড়েনি, ছাদের কড়কড়ে রোদ বেশিক্ষণ গায়ে সয় না। তবে ক্যাপসিকামগুলো চোখ টানে, গাল ফুলিয়ে লম্বা মুখে ঝুলে রয়েছে। টমেটো সবে সবে হচ্ছে মনে হলো, কিন্তু হরিরাম শুকনো সার গাছের গোড়ায় দিতে দিতে বলল, বেবি টমেটো গো, এগুলো এমনই থাকবে। ভালোই লাগলো পরিবেশ। কয়েকটা ছবি তুলে যখন ওদের ফ্ল্যাটের ফ্লোরে এসেছে, তখনই একজোড়া চেনা চটি বেশ অবাক করল। ভিতরে শোনা যাচ্ছে অনুরাধার গলা, আজ বিয়ে, এদিন কেউ বাড়ি থেকে বেরোয় মালু?
মালবিকার গলাও স্পষ্ট। কেন, তোমার বাড়ি আসতে বুঝি তিথি দেখতে হয় আমাকে? বলি, এই কার্ডটা কে দিয়ে গেল? তুইও যেমন খেপি, আজকের দিনে তুই কিনা এলি শেখর কি জামা পরবে তা ঠিক করতে। ফোন করলেই তো পারতি মালু। বলবে কার্ডটা কার? শেখরের বন্ধু, ব্যাংকে কাজ করে, সে আবার দাদা পাতিয়েছে, আর তার বর বলবে বড়দা। তাদের ছেলের আজ আবার জন্মদিন, তা তিনি আবার মামা বাবু হয়েছেন। দেখলুম নিজে গিয়ে একখানা সোনার আংটি কিনে এনেছে। আমি বলি, ভালোই, আমি তোকে বোন দিতে পারিনি, কিন্তু বিধাতা ঠিক জুটিয়ে দিলেন। এবার মামার কর্তব্য করে যাও। নে তুই এবার বস দেখি, আজ তো উপোস, একটু জুস দিই বরং। অনুরাধা রান্নাঘরের দিকে গেলে শেখর হতবাক মুখে এসে দাঁড়ালো ওর ঘরের দরজায়। মালবিকার হাতে কার্ড, দু চোখ ছাপিয়ে জল। উদ্বিগ্ন শেখর জিজ্ঞেস করল, কি হয়েছে মালু? আমায় বল, কেউ কি কোনো সমস্যা তৈরি করেছে? আমি কিন্তু তাকে ছাড়ব না। মালবিকা ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ল শেখরের বুকে। বুকের ওপর ঘুষি মেরে বলতে থাকলো অনর্গল, সব সমস্যার গোড়ায় তো থাকিস তুই। কেনই কনফিউশনগুলো দূর করতে পারলি না? তোর ব্যাংকে তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন তোর কলিগ শতরূপা আর সোহিনী বলল মৌপিয়ার সঙ্গে শেখর ইনভলভ হয়ে গেছে, ওরা রিলেশনশিপে আছে। তারপর কুমারের সঙ্গে একটা ক্যাফেতে গিয়ে দেখি তুই ওর পিঠে উকি দিচ্ছিলি। তারপর মাথায়। শ্বাস ফুলে উঠছে মালবিকার, বুকে মুখ গুজে কাঁদছে অঝরে। হাতে জুসের গ্লাস নিয়ে অনুরাধা বিস্মিত। মাকে ইশারায় চুপ থাকতে বলল শেখর। বুকের ওপর যে ঝড় উঠেছে তাকে সামাল দিতে বোধহয় জীবনটা ছোট পড়বে। বুঝতে পারছে চ্যালেঞ্জটা বিধাতা বেশ প্ল্যান করেই ছুড়েছেন। ভুল বোঝেনি, তবে ভুল বোঝাবুঝি চলে এসেছিল মাঝে। শেখর কিন্তু শান্ত। এর পরেও কি আর রেগে থাকা যায়? গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর এই একদম নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। ধন্যবাদ।